বিশ্বের একদম প্রাণকেন্দ্রে গত 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান পুতিনের দেশ রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হয়েছে বিভিন্ন দেশের। তাদের মধ্যে অন্যতম হল যুক্তরাজ্য। নানাবিধ হুমকি ধামকি আর নিষেধাজ্ঞার ফলে রাশিয়া এবং যুক্তরাজ্যের সম্পর্ক অবনতির পথেই হেঁটেছে। সম্প্রতি রুশ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে এক বিস্ফোরক পরামর্শ দিয়ে বসেছেন। তিনি বলেছেন, ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের একমাত্র উপায় হল লন্ডনের উপর বোমা মেরে দেশটি ডুবিয়ে দেয়া। সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার প্রখ্যাত স্কিং চ্যাম্পিয়ন এলেনা ভালবে গত মাসের শেষ দিকে যে বিবৃতি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন। রাশিয়া টুডের সাথে সাক্ষাৎকারে 3 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিং ফেডারেশনের প্রধান ভালবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে দেশের ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন। ভালবে বলেন, যদি আমরা লন্ডনের ওপর বোমা ফেলি তাহলে সবকিছুর সমাধান হবে এবং আমরা বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাব। এ মন্তব্য প্রসঙ্গে স্পষ্টবাদী মেদভেদেভ বলেন, সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে। আমাদের ক্রীড়াবিদ ভালবে লন্ডনের ওপর বোমা মারার যে পরামর্শ দিয়েছেন সেটি ঠিক আছে, তবে আমাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো স্যাক্সন কুকুরের অভিশপ্ত দ্বীপটি ডুবিয়ে দিতে হবে। বিদ্যমান সমস্যা বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপোড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সাথে রাশিয়ার সমস্যা সংকুল সম্পর্ককে বুঝিয়েছেন তা বিস্তারিত বলেননি। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাত এখনও চলমান। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে, ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ফিওদোসিয়ায় রাতে শত্রুপক্ষের জ্বালানি তেলের টার্মিনালে সফলভাবে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলের ফিওদোসিয়া টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি সরবরাহ করা হয়। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ফিওদোসিয়ায় রাশিয়ার নিয়োগ দেওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সোমবার সকালে জ্বালানি তেলের ওই টার্মিনালে আগুন লেগেছে, তবে আগুনের উৎস সম্পর্কে কিছুই জানানো হয়নি এখনো। দখলদার ইসরায়েলের বুকে ইরান আঘাত করার পর যেন প্রতিটি প্রতিরোধ সংগঠন আবার নতুন শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। এক এক করে সব ইসরায়েলি সেনাদের ধূলিসাতের পণ করে এগিয়ে চলছে তারা। সম্প্রতি জানা গেছে, ইসরায়েলকে লক্ষ্য করে 175টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী। ঠিক এর পরই জানা গেল যে গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন ইয়েমেনের হুথিরা। 7 অক্টোবর সোমবার গোষ্ঠীটি জানিয়েছে যে তারা জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সমস্ত তথ্য সামনে এনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। এক বিবৃতিতে ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোঁড়া সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটি কারা নিক্ষেপ করেছে তা বলা হয়নি। হুথিরা বলছে, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন 2 এবং সেটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, দ্বিতীয়টি একটি ধু-আল ফিকার ক্ষেপণাস্ত্র ছিল, তবে এটির ফলাফল নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইয়েমেনি এই গোষ্ঠীটি বলেছে অভিযানে তারা সফলভাবে উদ্দেশ্যগুলো অর্জন করেছে এবং তারা জাফা ও ইলাতে বেশ কয়েকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে। তবে ড্রোন বা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ না করে ইসরায়েল শুধুমাত্র সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে। ইরান সমর্থিত হুথি আন্দোলন উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণ করে। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায়ই ইসরায়েলে আক্রমণ করে আসছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ সদর দপ্তরের কমান্ডার সুহাইল হোসেনকে হত্যা করা হয়েছে। ইরান থেকে অস্ত্র সরবরাহ করতেন হোসেন, সেই সঙ্গে হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে তা পাঠানোর কাজও করতেন তিনি। কিন্তু হোসেনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজের স্টাডিজ সেন্টার আজ সোমবার প্রভাবশালী 500 মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এটিকে 2 ভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ 50 জনকে একটি তালিকায় রাখা হয়েছে আর বাকি 450 জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। শীর্ষ যে 50 জনের তালিকা করা হয়েছে সেখানে 50তম স্থানে আছেন ডক্টর ইউনূস। তার সঙ্গে একই তালিকায় আছেন জর্ডানের বাদশাহ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মতো ব্যক্তিত্বরা। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসাইন। 8ম অবস্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নাম রয়েছে। 12তম অবস্থানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে জর্ডানের এই প্রতিষ্ঠানটি 16 বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এবছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। 1940 সালের 28 জুন জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান এই কিংবদন্তি। প্রতিষ্ঠানটি জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে লাখো সুবিধা বঞ্চিত মানুষের ক্ষমতায়ন করেছে। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা অভাবনীয়। নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতায় তার ভূমিকা গোটা বিশ্বে সমাদৃত। গত 1 অক্টোবর ইরানের মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে গোটা ইসরায়েল। তেহরানের ছোড়া অন্তত 200টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার প্রবল চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তেল আবিব। এমনকি দেখা যায় এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মাটিতে আঘাত এনে বিশাল আকৃতির বড় বড় গর্ত তৈরি করেছে। ইরানের চালানো এই সফল হামলার নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। অপারেশনটির নাম দেওয়া হয়েছিল ট্রু প্রমিস। সফল সেই অপারেশন পরিচালনার জন্য এবার সর্বোচ্চ সম্মাননা পেলেন জেনারেল আমির। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। জানা গেছে ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই অপারেশনে দারুণ সাফল্য পাওয়ায় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এরোস্পেস ফোর্সের কমান্ডারকে মেডেল অফ ফাতেহ প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি।
রবিবার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহকে অর্ডার অফ ফাতে দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ লিডার হিসেবে ভূষিত করা হয়। জায়নবাদী শাসনের বিরুদ্ধে আইআরজিসি এরোস্পেস ফোর্সের দুর্দান্ত ট্রু প্রমিস অপারেশনের জন্য এই পদক দেওয়া হয় তাকে। ফাতেহ পদকটি সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে একটি, যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি 1980-এর দশকে 8 বছরের ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে খুব অল্প সংখ্যক নেতাই এই পদক লাভ করেছেন। এদিকে কোনো কিছুই যেন থামাতে পারছে না বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর 150টি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। রবিবার বিকেলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের স্থলবাহিনীর 36তম ডিভিশনের 188 নম্বর ব্রিগেডের সদস্যরা ইসরায়েলের সীমান্তবর্তী গ্রামগুলোর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে উল্লেখ করে আইডিএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে যারা থাকেন তাদের প্রায় সবার বাড়িতে অস্ত্র বা বিস্ফোরক রেখেছে হিজবুল্লাহ। 188তম ব্রিগেডের কমান্ডার কর্নেল ওর ভোলোজিনিস্কি এ প্রসঙ্গে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেন, গত কয়েকদিন ধরে আমরা হিজবুল্লাহর মাটির ওপরের এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংসের দিকে মনোযোগ দিচ্ছি। যতদিন এসব স্থাপনার সবগুলো সম্পূর্ণ ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমাদের এ কাজ চলবে। সব স্থাপনা ধ্বংসের পর গ্রামগুলোর বাসিন্দাদের ফিরে আসার আহ্বান জানানো হবে।